নমস্কার, আমি অরূপ। আপনি শুনছেন সংকেত অডিও স্টোরিজ। সংকেত অডিও স্টোরিজে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে মহিষপুরের জঙ্গলে। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরিজ। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প অনির্বাণ ভট্টাচার্যের কলমে মহিষপুরের জঙ্গলে। আমি মনে করি পৃথিবীতে মোট 3 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ নিজের শান্ত নিস্তরঙ্গ জীবনযাত্রায় কোনো ত্রুটি বিচ্যুতি পছন্দ করেন না। তারা সকালে ঘুম থেকে উঠে বাজার করে, ছেলে মেয়েদের স্কুলে পাঠায়, খবরের কাগজ পড়তে পড়তে দুটো ভাত খায়, তারপর ফুল বাবুটি সেজে অফিসে বেরিয়ে যায় বা নিজের ব্যবসায় মন দেয়। দ্বিতীয় ধরনের মানুষ আবার এদের থেকে সামান্য আলাদা। তারাও জীবনে খুব বেশি উত্থান পতন পছন্দ করে না, কিন্তু সারাটা দিন আকাশ কুসুম ভেবে, গাছের কচি পাতা আর প্রজাপতি দেখে, জীবনানন্দের কবিতা পড়ে সময় অতিবাহিত করে। এরা অনেকাংশে ওই প্রথম গোষ্ঠীর লোকেদের মতোই স্থবির ও অচল জীবন প্রণালীতে বিশ্বাসী। তবে এই দুই ঘরানার বাইরেও আরও এক ধরনের মানুষ এই পৃথিবীর বুকে বাস করে। তাদের সংখ্যা হাতে গোনা। তারা 4 দেওয়ালের জীবনের বাইরে এক ছুটন্ত পৃথিবীর মহানাগরিক হয়ে উঠতে চায়। তাদের জীবনে শান্তি বলে কিছু নেই। অলস দুপুর, ভাত, ঘুম এইসব তাদের আকর্ষণ করে না। শান্তিতে থাকলেই তাদের মন অশান্ত হয়ে ওঠে। শান্ত নিস্তরঙ্গ জীবন এদের দু চোখের বিষ। কোথায় কোন অজানা অচেনা কাণ্ড কারখানা ঘটে চলেছে সেসবের প্রতি এদের যত ঝোঁক। আমি এই তৃতীয় শ্রেণীর মানুষদের একজন। ছোট থেকেই গাছের মাথায় উঠে চড়াই পাখির বাসা দেখা, কুয়োর ভিতর ব্যাঙের লাফালাফি, গ্রামের সেই মরা নদী টপকে ওপারে শ্মশানের পাশে শিরীষ গাছ ছুঁয়ে আসার প্রতিযোগিতা, এসবে আমার ভীষণ আগ্রহ। পড়াশোনায় কখনো খুব খারাপ ছিলাম না, কিন্তু বাকিদের মতো সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকার বান্ধাও ছিলাম না আমি। বইয়ের পাতার বাইরে যে আস্ত একখানা জগৎ আছে, যে জগতে শেখার মতো, জানার মতো, বোঝার মতো অজস্র অগণিত উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে, তার প্রতি আমার ঝোঁক ছিল অসীম। সিলেবাসের এই সামান্য কটা পাতা আমার মৌন মগজকে কখনোই সীমাবদ্ধ করে তুলতে পারেনি। আর এইসবের পিছনে যার সবচেয়ে বড় অবদান ছিল, তিনি ছিলেন আমার ছোট দাদু। আমি বলতাম ভাইদা। আসলে আমার নিজের ঠাকুর দাদার খুড়তুতো ভাই এই ছোট দাদু। ঠাকুরদা ডাকতেন ভাই বলে। ছোট আমি সেই ডাকটাকেই নিজের সুবিধার্থে বানিয়ে নিয়েছিলাম ভাইদা। অকৃতদার ইস্পাত কঠিন মানসিকতার দীর্ঘ ঋজুদেহী এই মানুষটার অবদান আমার জীবনে অনস্বীকার্য। তিনি বলতেন, সমু, জীবনটা হাতের তালুর মতো চিনতে হইব। তার জন্য বড় অল্প সময় পাইবা। দেখো কোনো অংশে যেন অদেখা না থাকে। পড়ার বই পড়বা নিশ্চয়ই, তবে তাতেই সীমাবদ্ধ থাকবা না। জানার ইচ্ছারে কখনো মাইরা ফেলো না। জানবা যতদিন বাঁচবা ততদিন শিখবা। যার শিক্ষা শেষ, তার আর বাইসা থেকে কি হইব। ভাইদার কথা আজও মনে মনে আওড়াই। যখনই মনে হয় একঘেয়ে নিস্তরঙ্গ জীবনে বাধা পড়ে যাচ্ছি, তখনই যেন ভাইদার সেই কথাগুলো মাথার মধ্যে ঢেউ তোলে। আর সেই ঢেউয়ের মাথায় চড়ে আমি বেরিয়ে পড়ি নতুন জ্ঞানের সন্ধানে। এই যেমন এখন সুন্দরবনের বন বাদার ভেঙে এগিয়ে চলেছি এক নতুন অজানাকে জানতে। বিষয়টা অদ্ভুত, অলৌকিকও বলতে পারেন। বিশ্বাস যে খুব একটা হচ্ছে তেমন নয়, আর তাই আগ্রহটাও বেশি। আসলে যা বিশ্বাস হয়, যা খুবই স্বাভাবিক, তা নিয়ে আর চাঞ্চল্য বোধ করার কি আছে? সে তো আর 5টা ঘরোয়া জীবনে এই নশ্বর পৃথিবীর বুকে অহরহ ঘটেই চলেছে। কিন্তু যা অলৌকিক, যা নশ্বর, মানবেন্দ্রিয়ের পরিচিত দুনিয়াকে সহজেই ধোঁকা দিতে পারে, তা সত্যি কিনা সেটা যাচাই করার আগ্রহ অদম্য। ব্যাপারটা একটু গোড়া থেকে বললেই ভালো হয়।
সপ্তাহখানেক আগে শিয়ালদাহ স্টেশনে গিয়েছিলাম এক বন্ধুর থেকে কিছু দরকারি জিনিসপত্র নিতে। বন্ধুটি শিয়ালদাহ থেকে প্রত্যেক দিন ডেইলি প্যাসেঞ্জারি করে অফিস থেকে বাড়ি ফেরে। ওর বাড়ি নামখানায়। তখন 8টা সাড়ে 8টা বাজে। স্টেশনের এই পূর্ব নির্ধারিত জায়গায় গিয়ে বন্ধুর জন্য অপেক্ষা করছি। সে তখনও এসে পৌঁছায়নি। বোধহয় অফিস থেকে বেরোতে একটু লেট হয়েছে তার। ভাবলাম একটু চা খেয়ে আসি ততক্ষণে। এমনি বর্ষার ওয়েদার, মাঝে মাঝেই 1 পশলা 2 পশলা বৃষ্টি হয়ে চলেছে। বেশ ঠান্ডা হাওয়াও বইছে। একটা চায়ের দোকানে গিয়ে চা আর সিগারেট নিয়ে সবে চায়ের কাপে চুমুক দিতে যাব, এমন সময় পিছন থেকে এক বৃদ্ধের কথার দিকে কান চলে গেল। বৃদ্ধ কাকে যেন বলছেন, এই তাবিজটা পরে থেকো বাবা, আর মনে রেখো আল্লাহ আছেন, তিনি রক্ষা করবেন। অযাচিত কৌতূহল ভালো নয়। অন্যের কথা লুকিয়ে লুকিয়ে শোনাটাও যে খুব আহামরি কাজ নয় তা জানি, কিন্তু বৃদ্ধের কথা বলার ভঙ্গিতে এমন কিছু একটা ছিল যার জন্য পেছন ফিরে না তাকিয়ে পারলাম না। দেখলাম চায়ের দোকানের বসার বেঞ্চিতে একটি কিশোরকে নিয়ে এক বৃদ্ধ বসে আছেন। সাদা দাড়ি, সাদা চুল, আপাদমস্তক সাদা পোশাকে বৃদ্ধকে বেশ দেখাচ্ছিল। স্টেশনের বাইরে আলো আধারিত ওই বৃদ্ধের মুখ যেন উজ্জ্বল এক জ্যোতিষ্কের মতো আকর্ষণ করছিল আমাকে। হঠাৎ খেয়াল হলো, একজন অপরিচিত মানুষের দিকে এমনভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা খুব একটা ভালো কথা নয়। এদিকে ওই বৃদ্ধের প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করছি, তাই সেখান থেকে সরেও যেতে পারলাম না। মুখ ফিরিয়ে নিয়ে চা খেতে খেতে চুপি চুপি ওর কথা শুনতে লাগলাম। মৌলভী সাহেব, আমার দিদি ঠিক হয়ে যাবে তো মৌলভী সাহেব? বৃদ্ধ মৌলভী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহর ওপরে ভরসা রাখো। আমি জানি তোমাদের সময়ের বড় অভাব, তবু যে কদিন সমস্যা না মিটছে সেই কদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। দিদিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। ওকে সব সময় কাঁচা জামা কাপড় পরাবে। আর এই নাও, আর আমার দেওয়া এই তাবিজটা ওর বালিশের তলায় রেখে দেবে। চেষ্টা করো যেন সব সময় ওকে চোখে চোখে রাখা যায়। আর হ্যাঁ, একটা কথা, ভুলেও যেন মেয়েটি আগুন বা জলের কাছে না যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে। কিছুক্ষণ থেমে বৃদ্ধ আবার বললেন, আপাতত এই কথা মেনে চললেই আশা করি অল্প কিছু দিনের মধ্যেই সমস্যা মিটে যাবে। কোনো জিন আর ওর কোনো ক্ষতি করতে পারবে না। এই শেষ কথা শোনা মাত্রই আমার ষষ্ঠেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মনের ভেতর সেই জানার খিদেটা চাকার দিয়ে উঠল যেন। ওদের কথাবার্তা শুনে বুঝলাম ছেলেটি বিদায় নিচ্ছে। বৃদ্ধ মৌলভীও সম্ভবত প্রস্থান করার জন্য উদ্যত হচ্ছেন। আর দেরি করলাম না। চায়ের কাপ আর সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে এগিয়ে গেলাম বৃদ্ধের দিকে। ছেলেটি যতক্ষণে সেখান থেকে সরে পড়েছে, বৃদ্ধ চায়ের দাম মেটাচ্ছিলেন। এগিয়ে গিয়ে নমস্কার জানিয়ে বললাম, মাফ করবেন, আপনার সাথে একটু কথা বলতে পারি? বৃদ্ধ আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইলেন, যেন স্টেশনের ওই ভিড়ভাট্টার প্রেক্ষাপটে আমাকে চেনার চেষ্টা করছেন ভদ্রলোক। দাম মিটিয়ে পয়সার ব্যাগটা নিজের ফতুয়ার পকেটে ঢোকাতে ঢোকাতে বৃদ্ধ বললেন, আপনাকে তো ঠিক না, আপনি আমাকে চিনবেন না। সত্যি কথা বলতে আমিও আপনাকে ঠিক চিনি না। তবে পাশে দাঁড়িয়ে চা খেতে খেতে অনিচ্ছা সত্ত্বেও আপনাদের কথাগুলো শুনে ফেলেছি। কিছু মনে করবেন না দয়া করে। আর তাই বৃদ্ধের মুখে একরাশ প্রশ্ন। আসলে ওই চীনের কথাটা বললেন না, ভারী কৌতূহল হচ্ছিল, তাই জিজ্ঞেস করতে ছুটে এলাম। আচ্ছা, এই জিন বলে কি সত্যি কিছু হয়? বৃদ্ধ মৌলভী কোনো জবাব না দিয়ে মৃদু হাসলেন। তারপর প্রশ্ন করলেন,
আপনার নামটা কি? আগে আমার নাম সোমনাথ সরকার। সোমনাথ? সোমনাথ মানে তো শিবেরই আর একটা নাম, তাই না? ঘাড় নেড়ে সম্মতি জানালাম। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ, তা করি। তাহলে আপনার যদি শিব থাকতে পারে, আমার যদি আল্লাহ থাকতে পারে, তাহলে ভূত প্রেত বা জিন থাকতে পারে না? বৃদ্ধের মুখে একটা নিষ্পাপ হাসি খেলে গেল। বললাম, এসব তত্ত্ব কথা অনেক শুনেছি মৌলভী সাহেব, কিন্তু হাতে কলমে দেখাতে পারে এমন লোক কজন আছে? সব কিছুই যে ইন্দ্রিয়গ্রাহ্য হতে হবে তেমন কথা কোথায় লেখা আছে? এই যেমন ধরুন, আপনার মুখের ভিতর 32খানা দাঁত আছে, কিন্তু সেই দাঁতের কথা কি আপনি সারা দিনে একটিবারও চিন্তা করেন? আপনি সেই দাঁতের উপস্থিতি তখনই টের পান যখন তাতে পোকা ধরে এবং ব্যথা করে। তেমনি আমাদের চারপাশে এমন অনেক কিছুর অস্তিত্ব আছে যা বিপদে না পড়লে টের পাওয়া যায় না। তবু আপনার যখন এতই জানার ইচ্ছা, তখন সেই সমস্যার সমাধানও করা যেতে পারে। নিজের ক্ষমতার অহংকার আমার নেই, তবে কেবল এইটুকু বলতে পারি যে আপনি যা দেখতে বা শুনতে চাইছেন, আল্লাহর কৃপায় সেটুকু করার ক্ষমতা এই দীর্ঘ 70 বছরের জীবনে আমি অর্জন করেছি। একটু আশ্চর্য হয়ে বললাম, কিছু মনে করবেন না, এমন প্রতিশ্রুতি অনেকেই দিয়েছে, কিন্তু কাজে করে দেখাতে পারেনি। আপনি যখন বলছেন তবে তর্কের খাতিরে মেনে নিতে পারি, তবে ঠিক বিশ্বাস হয় না। তা সেই জিন কি এখন এখানে দেখা যেতে পারে? আচ্ছা, আপনি এই স্টেশনের মাঝে হঠাৎ করে গান গাইতে কিংবা আবৃত্তি করতে পারবেন? অথবা জটিল একটা অঙ্ক কষতে পারবেন? পারবেন তো? পারবেন না। ঠিক তেমনি সমস্ত কিছু সমস্ত জায়গায় করা গেলেও তা সঠিকভাবে করা হয়ে ওঠে না। সবকিছুর জন্যে পৃথক পৃথক আবহাওয়া, পরিস্থিতি এবং উপাদানের প্রয়োজন। হ্যাঁ, আমি এখানে ওই এত লোকের ভিড়ের মাঝেও আপনাকে সেই জিনিস দেখাতে পারি, কিন্তু সে বড় সাংঘাতিক জিনিস। একটু এদিক ওদিক হলেই, তার উপর নিয়ন্ত্রণ হারালেই সে কিন্তু আশেপাশের যে কোনো কাউকে ক্ষতি করে দিতে পারে। কাজেই এখানে তাকে আহ্বান করা বুদ্ধিমানের মতো কাজ হবে না। আপনি এক কাজ করুন না, আমি আপনাকে ঠিকানা লিখে দিচ্ছি। হাতের কাজ মিটিয়ে না হয় সেখানে চলে আসুন, বরং আপনার চক্ষু আর কর্ণের বিবাদ ভঞ্জন করা যাবে। এই বলে বৃদ্ধ পকেট থেকে একটা ছোট্ট কাগজের ফালি নিয়ে তাতে খসখস করে কি যেন লিখে আমার হাতে ধরিয়ে দিলেন। তারপর মৃদু হেসে বললেন, আমার ট্রেনের সময় হয়ে গেছে, আজ আসি তাহলে। এই বলে আমার অনুমতির অপেক্ষা না করে স্টেশনের দিকে হাঁটা লাগালেন মৌলভী সাহেব। হাতের কাগজটা উল্টে পাল্টে দেখলাম টানা টানা অক্ষরে বাংলায় একটা ঠিকানা লেখা আছে, মহিষপুর মসজিদ, গ্রাম ও পোস্ট অফিস, মহিষপাড়া, সুন্দরবন।
ঠিকানার সাথে ভদ্রলোক কোনো ফোন নাম্বার দিয়ে যাননি। ইতিমধ্যে বন্ধু এসে পড়েছিল। কথায় কথায় তাকে কায়দা করে এই মসজিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলাম। বন্ধুটি জানালো ওই অঞ্চলে নাকি এই মসজিদের বেশ নামডাক আছে। গ্রামের অশিক্ষিত সাধারণ মানুষগুলো প্রায়শই নাকি এই মসজিদে ছুটে যায় তাদের দুঃখ নিবারণের জন্য। তাদের ধারণা এই মসজিদের মৌলভী সাহেব সাক্ষাৎ আল্লাহর দূত। তাদের মতে তার ছোঁয়াতেই নাকি রোগ সেরে যায়। তিনি নাকি অলৌকিক সব ক্রিয়াকলাপ জানেন এবং জিন পরি এইসব নিয়েও কারবার করে। মাঝের ডাকে ঘোর কাটল। তাকিয়ে দেখি চতুর্দিক কালো হয়ে এসেছে। হাত ঘড়ি বলছে দুপুর 2টো। এর মধ্যেই চতুর্দিকে যা আধার হয়েছে তাতে সন্ধ্যা আগত প্রায় বলে ভ্রম হয়। আকাশে কালো মেঘের পসরা সাজানো রয়েছে। সেই মেঘের দেশে মাঝে মাঝে ইতিউতি বিদ্যুতের ঝলকানি নজরে আসছে। গঞ্জ থেকে ভটভটিতে ওঠার সময় খেয়াল করেছিলাম ছইয়ের ভিতরটা বেশ অপ্রশস্ত। আমার এই লম্বা চওড়া চেহারা নিয়ে তার ভেতরে গিয়ে বসে থাকা বড় অস্থিরকর। তাই নৌকার সামনের দিকে মাঝির পাশে এসেই বসেছিলাম। বর্ষার দিন বলে আকাশে সূর্যের তেজ নেই বললেই চলে। কাজেই ছইয়ের বাইরে বসতে এতটুকু অসুবিধা হচ্ছিল না। বরং এই জল জঙ্গলের দেশে তাজা হাওয়ায় বেশ আরামই লাগছিল। কিন্তু এখন বৃষ্টির তাড়নায় ভেতরে ঢুকে বসা ছাড়া উপায় নেই। ভিন দেশে এসে ভিজে সপসপে হওয়ার কাজের কথা নয়। শরীর খারাপ হলে যে কারণে এত দূরে আসা সেই উদ্দেশ্যটাই সফল হবে না। ছইয়ের ভিতরে ঢুকে বসলাম। বৃষ্টির ছাড় আটকাতে চারিদিক থেকে কালো মোটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হলো। চতুর্দিকে প্লাস্টিকে বৃষ্টির মুহুর্মুহু আক্রমণ অদ্ভুত শব্দব্রহ্মের সৃষ্টি করছে। ভিতরটা স্বাভাবিকভাবেই বেশ অন্ধকার। আলো বলতে ভরসা একমাত্র টিম টিম করে জ্বলতে থাকা নাইট বাল্বটা। সেটা লালচে আলোয় ছইয়ের ভেতরটায় কেমন যেন অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। হঠাৎ একটা গো গো শব্দ শুনে সেই আলো আঁধারির মধ্যে দেখার চেষ্টা করলাম। শব্দের উৎস খোঁজার চেষ্টা বৃথা হলো না। আমি ছাড়া সেখানে আর মোট 3টে প্রাণী। নৌকা ওঠার সময় দেখেছিলাম একটি কিশোর কিশোরী আর একজন বৃদ্ধ ভদ্রলোক আর সহযাত্রী। অমন বিকট শব্দটা যে ওই কিশোরীর গলা থেকে ভেসে আসছে তা বুঝতে অসুবিধা হলো না। একটু উদ্বেগ দেখিয়ে প্রশ্ন করলাম, উনি কি অসুস্থ নাকি? চেহারা এবং বেশভূষা দেখে ওই কিশোর কিশোরীকে আঞ্চলিক লোক বলেই মনে হয়েছিল। বুঝলাম আমার ধারণাই ঠিক। রীতিমতো কলকাতাইয়া স্মার্টনেসের সাথে বলে উঠল, আগে হ্যাঁ, দিদির শরীরটা ভালো নেই। গলাটা কেমন যেন শোনা শোনা ঠেকল। কথার পৃষ্ঠে জিজ্ঞাসা করলাম, আপনারা কি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ। এর বেশি প্রশ্ন করা আমার ভদ্রোচিত মনে হলো না, তাই চুপ করে গেলাম। ভটভটি বিকট শব্দ করে এগিয়ে চলেছে। সেই শব্দ চাপিয়ে মুষলধারে বৃষ্টি মৃদঙ্গ বাজাচ্ছে, আর তারই সাথে তালে তাল মিলিয়ে চলেছে ওই কিশোরীর বিভৎস বঙ্গানির পালা। কিছুক্ষণ চুপ করে বসে থাকতে থাকতে ওই ত্রিমুখী শব্দাক্রমে বিরক্ত হয়ে উঠলাম। বৃষ্টির শব্দ আমার নিয়ন্ত্রণের বাইরে। ভটভটি চললেও তারও শব্দ হবে, সেক্ষেত্রে আমার হাত পা বাঁধা। তাই ওই তৃতীয় শব্দ থামানোর একটা সূক্ষ্ম প্রচেষ্টা করলাম। সরাসরি কিশোরীর উদ্দেশ্যে বললাম, ম্যাডাম, আপনার কি শরীর খুব বেশি খারাপ লাগছে? কিশোরী বলছি বটে, তবে মেয়েটি আমার থেকে 5-7 বছরের থেকে বেশি ছোট হবে না। তাই কি বলবো বুঝতে না পেরে ম্যাডাম সম্বোধনী করলাম। কলকাতার মানুষদের এই সম্বোধনে খুব অসুবিধা হবে না তা জানি, কিন্তু গাঁগঞ্জের মানুষ হলে কি বলতাম জানি না। মেয়েটি কোনো উত্তর না দিয়ে একইভাবে গো গো করে যেতে লাগলো। কিছুক্ষণ এই অন্ধকারে মেয়েটির মুখের দিকে তাকিয়ে থেকে বিব্রত বোধ করছিলাম। ভাবছিলাম এ কি ধরনের অসভ্যতা রে বাবা। যতই অসুস্থ হোক আর কিছু না বলুক, অন্তত হ্যাঁ না জাতীয় কিছু উত্তর তো দেয়া যায়। ছেলেটি তার দিদির থেকে আরো বছর 3-4 ছোট হবে বলে মনে হয়।
সে সম্ভবত আমার ওই বিড়ম্বনা টের পেয়েছিল, তড়িঘড়ি জবাব দিল, কিছু মনে করবেন না, আসলে দিদি ওই রকমই করছে কদিন ধরে। বাড়ির লোকের প্রশ্নের জবাব দিচ্ছে না। আসলে ওর শরীরটা একটু খারাপই, তবে চিন্তার কিছু নেই। বোধহয় ওর কিছুক্ষণ বাদেই আমরা আমরা মহিষপুরে পৌঁছে যাব, তখন আশা করি সব ঠিক হয়ে যাবে। এবার সেই বৃদ্ধ বলে উঠলেন, আপনারা বুঝি মৌলভী সাহেবের অতিথি, তা সে কথা আগে বলবেন না। যত সব। লক্ষ্য করলাম বৃদ্ধ যেন ওই ছোট্ট ছইয়ের মধ্যেই আমার দিকে আরেকটু সরে এসে ওই মেয়েটির থেকে খানিক দূরত্ব বাড়িয়ে নিয়েছে। আমি ভদ্রলোকে বিশেষ পাত্তা না দিয়ে ছেলেটিকে প্রশ্ন করলাম, আপনাকে ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। কিছুদিন আগে শিয়ালদহ স্টেশনের বাইরে আপনি কি মৌলভী সাহেবের সঙ্গে কথা বলছিলেন? আগে হ্যাঁ, আপনি? আমি ব্যাপারটা কি করে জানলাম সেটা বোধহয় সে বুঝতে পারে। ওর বোঝার সুবিধার্থেই বললাম, আপনি সেদিন মৌলভী সাহেবের সাথে কথা বলে বেরিয়ে যাওয়ার পর ওর সাথে আমার প্রথম আলাপ হয়। মেয়েটি ঠিক কি হয়েছে তা জিজ্ঞেস করা উচিত হবে কিনা ভাবতে ভাবতে প্রশ্ন করলাম, যদি কিছু মনে না করেন, আপনার দিদির কি হয়েছে একটু বলবেন কি? প্রশ্নটা করার সাথে সাথেই বৃদ্ধ মুখে একটা ব্যঙ্গসূচক শব্দ করে বললেন, আরে বুঝলেন না, ওরে চিনে পেয়েছে। বৃদ্ধের কথা শেষ হয়েছে কি হয়নি, অমনি যেন মেয়েটির গোঙানি চতুর্গুণ বেড়ে গেল। এতক্ষণ যে গোঙানিতে একটা কাতর আর্তির ভাব ছিল, এখন তা ক্রোধের বহিঃপ্রকাশ বলে মনে হতে শুরু করল। মুহূর্তের মধ্যে সেই গোঙানি যেন আস্ফালনে পরিবর্তিত হলো। ছেলেটি তার দিদিকে জড়িয়ে ধরে কাতর স্বরে বলে উঠল, এই দিদি, এই দিদি, তোর খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হচ্ছে? মেয়েটি ভাইয়ের কথার কোনো জবাব দিল না, বরং রুদ্ধশ্বাসে গর্জাতে লাগল। ওই লালচে নাইট বাল্বের আলোয় যেটুকু দেখা গেল তাতে বুঝলাম ভাইয়ের জড়িয়ে ধরাটুকু সে সইতে পারছে না। দুহাতে ধাক্কা দিয়ে ভাইয়ের আলিঙ্গন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। বিষয়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে আমি সবে ছেলেটিকে কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় মেয়েটি তারস্বরে একটা চিৎকার করে ছেলেটিকে এক ধাক্কায় ছুঁয়ে অন্য প্রান্তে ছুঁড়ে ফেলে দিল। অমন চিৎকার কোনো মানুষের গলা থেকে বেরোতে পারে তা আমার কল্পনার বাইরে। সে চিৎকার শুনে কয়েক মুহূর্তের জন্য আমি যেন বিবশ হয়ে পড়েছিলাম। ছেলেটির আছড়ে পড়ার প্রচণ্ড অভিঘাতে সমগ্র নৌকাটি ভীষণভাবে দুলে উঠেছে। বাইরে থেকে বৃষ্টি এবং ভটভটির শব্দ ছাপিয়ে মাঝির গলার স্বর ভেসে এলো। এদিকে ছইয়ের ভেতরে তখন হুলুস তুলুস শুরু হয়ে গেছে। আমার পাশে বসা বৃদ্ধের আর্তনাদ শুনতে পেলাম। সেদিকে চেয়ে দেখলাম মেয়েটি দুহাতে তার গলা টিপে ধরেছে। বৃদ্ধের অশক্ত শরীর সেই আকস্মিক আক্রমণে থরথর করে কাঁপছে। জীবনে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে আমার, কিন্তু এমন ধরনের ঘটনার সম্মুখীন হইনি কখনো। ছেলেটিকে তুলতে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে আমায় বাধা দিয়ে বলল, ওই ভদ্রলোককে বাঁচান, ওই ভদ্রলোককে বাঁচান। সেই মুহূর্তে আমার ঠিক কি করা উচিত তা ভাবতে ভাবতে আরো কয়েকটা মুহূর্ত কেটে গেল। তারপর ওই নিচু ছইয়ের ভেতরে আগত বিপদ ঠেকাতে বৃদ্ধের ত্রাণকর্তা হিসেবে এগিয়ে গেলাম আমি। মেয়েটির হাত দুটো ওর গলার থেকে সরিয়ে নেওয়ার জন্য টান দিলাম, কিন্তু পারলাম না। সে হাত যেমন ঠান্ডা তেমনি ইস্পাত কঠিন। মনে হলো যেন কোনো যন্ত্র মানব তার লৌহ মুষ্টি দিয়ে বজ্র আঁটুনি দিয়েছে বৃদ্ধের গলায়। প্রথম চেষ্টাতেই বুঝতে পারলাম একা আমার দ্বারা এই হাতের বাঁধন খোলা সম্ভব নয়। তাই সাহায্যের জন্য ছেলেটির উদ্দেশ্যে কাতর আরতি জানালাম, ভাই তাড়াতাড়ি আসুন, আপনার দিদিকে পেছন থেকে টানুন, না হলে এখনই ভালো মন্দ কিছু একটা ঘটে যাবে। ততক্ষণে প্রচণ্ড নিষ্পেষণে বৃদ্ধের জিভ বেরিয়ে এসেছে। আহত কুকুরের মতো কুঁই কুঁই করে সামান্য শব্দ বেরোচ্ছে তার গলা থেকে। ওই চোখ দুটো ঠিকরে উঠেছে। বুঝতে পারছিলাম আর কিছুক্ষণের মধ্যেই ইহলোকের মায়া ত্যাগ করবেন ভদ্রলোক। যেভাবে হোক লোকটাকে বাঁচাতে হবে।
চোখের সামনে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটতে দেওয়া চলে না, কিন্তু মাথা কাজ করলেও উত্তেজনায় আমার হাত পা মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করেছে। ততক্ষণে নিজের স্নায়ুগুলোর উপর থেকে যেন আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। মনের জোর একজোট করে চেপে ধরলাম মেয়েটার হাত দুটো। ওর ভাই পেছন থেকে টেনে ধরেছে দিদিকে। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় একসময় বৃদ্ধের গলা থেকে সেই আঁটুনি ছেড়ে গেল। তবে বিপদের শেষ হলো না। ছেলেটি তার দিদিকে পেছন থেকে টেনে ধরে রেখেছিল। হাতের বাঁধন আলগা হয়ে যেতেই তার সম্পূর্ণ ভার গিয়ে পড়ল ভাইয়ের উপর। দুজনে মিলে তাড়াতাড়ি করে তারা নৌকোর অপর প্রান্তে ছিটকে পড়ল। আমাদের এই অশক্ত জলযান এই অভিঘাত সামলাতে পারল না। বুঝতে পারলাম নৌকা একদিকে হেলে গেছে। মাঝি চিৎকার করে বলে উঠল, চোখের নিমেষে লটবহর নিয়ে উল্টে গেল আমাদের ভটভটিটি। চোখের সামনে প্রথমে অন্ধকার, তারপর ঘোলা জলের বুদবুদ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। বেশ কিছুক্ষণ হাবুডুবু খেয়ে কোনো রকমের সামনে নিয়ে সেই জল থেকে মাথা তুলেছি, অমনি বৃষ্টির প্রবল আঘাতে রীতিমতো মাথায় যন্ত্রণা শুরু হলো। তার মধ্যে ওই মাঝ নদীতে নিজেকে সামলাতে সামলাতে চতুর্দিক দেখতে আরম্ভ করলাম। যদি নৌকার মাঝি বা আমার সহযাত্রীদের কাউকে দেখতে পাই, কিন্তু জল আর জল ছাড়া কিছুই চোখে পড়ল না। হঠাৎ পেছন দিক থেকে একটা স্বর ভেসে এলো। কোনো রকমে ফিরে তাকাতেই নৌকার সেই ছেলেটাকে দেখতে পেলাম। সে তার অচৈতন্য দিদিকে আঁকড়ে ধরে পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আমায় দেখতে পেয়ে ডাক দিয়েছে। লক্ষ্য করলাম ওই দিকে একটা চরের মতো স্থলভাগ দেখা যাচ্ছে। জায়গাটা বেশি দূরে নয়, কাজেই মনে বল পেলাম। প্রাণপণে সাঁতরে সেই দিকে এগোনোর চেষ্টা করলাম। ছেলেবেলায় গ্রামের বাড়িতে প্রচুর সাঁতার কেটেছি, কাজেই সে ব্যাপারে বিশেষ অসুবিধা হওয়ার কথা ছিল না। কিন্তু এই মুহূর্তে এই ঝড় বাদলের মধ্যে যে পরিস্থিতির সম্মুখীন হয়ে নদীতে এসে পড়েছি, তাতে হাত পা ঠিক রাখা মুশকিল হয়ে পড়ছিল। অনেক চেষ্টার পর পায়ের তলায় মাটি খুঁজে পেলাম। ধীরে ধীরে প্যাচ প্যাচে কাদারি নিয়ে শক্ত মাটিতে উঠে এলাম। আমরা বলতে আমি, সেই ছেলেটি, তার দিদি এবং ওই বৃদ্ধ সহযাত্রী। ভদ্রলোক নেহাত এই অঞ্চলের বাসিন্দা, তাই এত কাণ্ডের পরেও ঠিক সাঁতরে ডাঙায় উঠেছেন। কিন্তু নৌকার মাঝি এবং খালাসিটির কোনো চিহ্ন পেলাম না। জানি না তাদের কি হলো। নৌকোটা উল্টানোর সময় কিছুক্ষণ জলে ভেসে থেকে একসময় হয়তো তলিয়ে গেছে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আকাশ যেন ভেঙে পড়বে এবার। সারা গা জল কাদায় মেখে একেবারে বিশ্রী অবস্থা। পুরো বিষয়টা অসহ্য হয়ে উঠেছে। অন্য কেউ হলে এমত অবস্থায় নিজের অতিরিক্ত কৌতূহলের জন্য নিজেকেই দোষারোপ করতে শুরু করত। কিন্তু আমার পুরনো অভ্যেস, কৌতূহলের কারণে এমন বিপদের সম্মুখীন আগে না হলেও ছোটখাটো অসুবিধায় যে পড়িনি তেমন নয়। বৃদ্ধ হাহুতাশ করতে শুরু করলেন। সারা গায়ে জল কাদা মেখে বসে মাথা চাপড়াচ্ছেন আর বলছেন, হায় ভগবান, এ কি হলো? এ কি বিপদে পড়লাম ঠাকুর! আরেকটু হলে ধন প্রাণে মারা পড়তাম। রক্ষে করো ঠাকুর, ঠাকুর রক্ষে করো, রক্ষে করো। চরটা নেহাত নতুন নয়। এখানে গাছপালাগুলো রীতিমতো প্রৌঢ়ত্ব প্রাপ্ত হয়েছে। ধীরে ধীরে সুন্দরী গাছের বনের মধ্যে দিয়ে ভেতরের দিকে এগিয়ে চললাম। এসবই বৃদ্ধ সহযাত্রীর পরামর্শ। উনি এখানকার লোক, আঞ্চলিক রীতিনীতি উনি সব থেকে ভালো জানেন। কাজেই ওর পরামর্শে চলাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলাম। বেশ কিছুক্ষণ হাহুতোষ করার পর একটু থিতু হয়ে ভদ্রলোক বললেন, নদীর চরে এইভাবে বসে থাকলে বিপদ হতে পারে। অন্ধকার হয়ে গেছে চারপাশে। আমরা সেইভাবে ঠাহর করতে না পারলেও বনের জন্তু জানোয়াররা কিন্তু আঁধারে দিব্যি কাজ সারতে পারে। অতএব ডাঙায় আর একটু ভিতরের দিকে এগিয়ে যাওয়াটাই শ্রেয় হবে। সেই মতো আমরা সকলে এখন চলেছি সেই চরের ভেতর দিয়ে। মেয়েটি এখনো অচেতন। অনেক জল কাদা দিয়েও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। তাই বলে তো আর একজন মহিলাকে এভাবে জনহীন চরের এক প্রান্তে একা ফেলে যাওয়া যায় না। তাই তার ভাই এবং আমি মেয়েটির অচেতন শরীরকে কাঁধে করে বসিয়ে নিয়ে চলেছি।
এই জায়গা মনুষ্য বসবাসের অযোগ্য। বৃষ্টি খানিকটা ধরলেও এখানে রাত কাটানো কতটা সম্ভব তা নিয়ে আমরা যথেষ্ট দুশ্চিন্তায় পড়লাম। এর আগে কখনো সুন্দরবনে আসেনি। এখানকার ম্যানগ্রোভ জঙ্গল যে আসলে কি তাই প্রথম দর্শনে হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রতি পদক্ষেপে কিছু না কিছু আমাদের পথ রোধ করে দাঁড়াচ্ছে। কখনো প্রকাণ্ড সব গাছগাছালি, কখনো তাদের শ্বাসমূল একেবারে ছুঁচের ফলার মতো উঁচিয়ে উঁচিয়ে রয়েছে। এর উপর কারোর পা বাড়ালে সে হাড়ে হাড়ে টের পাবে কতটা তীক্ষ্ণ এরা। অত্যন্ত সন্তর্পণে পা ফেলতে ফেলতে আমরা এগিয়ে চলেছি। আলোর কোনো বন্দোবস্ত নেই। জলে ভিজে পকেটের মোবাইলটাও অকেজো হয়ে গেছে। শুধু ফ্ল্যাশ লাইটটুকু জ্বালাতে পারলেও সুরাহা হতো। পথ চলা শুরু করার আগেই হারাধন জোয়ারদার মানে আমাদের এই সহযাত্রী বৃদ্ধ সবাইকে সাবধান করে দিয়ে বলেছিলেন, অত্যন্ত সাবধানে পা ফেলবেন। ওই শ্বাসমূলগুলো কোথাও কোথাও চুরির থেকেও সাংঘাতিক হয়। তেমন ভাবে ওর উপরে পা পড়লে পা একেবারে এফোড় ওপর হয়ে যেতে পারে। ওর এই সাবধান বাণী যে কতখানি সত্য তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রতি পদক্ষেপে ক্ষত বিক্ষত হওয়ার ভয় নিয়ে এগিয়ে চলেছি আমরা তিনজন। আর আমাদের ভরসায় এগিয়ে চলেছে একটি অচৈতন্য শরীর। মেয়েটির জ্ঞান ফিরছে না দেখে প্রথম দিকে আমি ঘাবড়ে গেছিলাম। তারপর নাড়ি দেখে আশ্বস্ত হই। মেয়েটির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, রক্ত চলাচলে কোনো অসুবিধা লক্ষ্য করলাম না। অথচ তার যে কেন জ্ঞান ফিরছে না সেটাও আন্দাজ করতে পারছিলাম না। আমি চিকিৎসা শাস্ত্রের লোক নই। আমার ক্ষুদ্র বুদ্ধিতে এমন কিছুই আসছিল না যাতে এই অচেতন অবস্থাকে সংজ্ঞায়িত করা যায়। মনের মধ্যে হাজারো চিন্তা এবং দুশ্চিন্তারা জট পাকাচ্ছে। সবে সন্ধে হয়েছে। এই বিশাল রাতটাই পাণ্ডব বর্জিত জঙ্গলে কিভাবে কাটাবো তাই ভাবছি। এমন সময় হারাধন বাবু চিৎকার করে বলে উঠলেন, ওটা কি? নিজের ভাবনায় ভাবিত ছিলাম বলে খেয়াল করিনি। এবার ভদ্রলোকের চিৎকার শুনে ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম আমাদের থেকে আন্দাজ 1-150 মিটার দূরে একটা বাড়ির ভগ্নপ্রায় অবয়ব দেখা যাচ্ছে। উত্তেজনায় আমিও লাফিয়ে উঠলাম। ছেলেটিকে বললাম, ভাই, তোমার দিদিকে শক্ত করে ধরো, চলো তাড়াতাড়ি পা চালিয়ে ওই বাড়িটার কাছে গিয়ে দেখি আজ রাতের মতো আশ্রয় পাওয়া যায় কিনা। সামান্য মাথা গুজার ঠাঁই পাওয়া গেলে আজ রাতটা অনায়াসে কেটে যাবে। অন্ধকারে সামান্য জোনাকির আলো মনের জোর বাড়িয়ে দেয়। ডুবন্ত মানুষ খড়কুটোকেও পালতোলা জাহাজ ভেবে শেষ চেষ্টা করে। দূর থেকে যে বাড়িটাকে দেখে ভগ্নপ্রায় বলে মনে হচ্ছিল তাও যে আমার মনে কতটা বল এনে দিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এতক্ষণ যে বাধাগুলো পাহাড় প্রমাণ মনে হচ্ছিল এখন অনায়াসেই তা টপকে আমাদের গন্তব্যের দিকে ছুটে চলা যায়। চলতে চলতে হোঁচট খেতে খেতে একসময় সেই বাড়ির কাছে এসে গেলাম। কাছে গিয়ে এক প্রকার হতাশ হলাম। যেটাকে বাড়ি বলে ভুল হয়েছিল তা এক সময় বাড়ি থাকলেও বর্তমানে বেশ কিছু ইটের পাঁজা ছাড়া আর কিছুই নয়। টিনের ছাদ বোধহয় ঝড়ে উড়ে গেছে। দেওয়ালের বেশিরভাগ অংশই খসে পড়েছে এদিকে ওদিকে। লোহার গেটখানায় বৃষ্টির জল ও ভেজা হাওয়ায় কতদিন ধরে যে ধীরে ধীরে মরচে পড়ে গেছে তারই অত্যা নেই। সেই জরাজীর্ণ গেটটা ভেঙে দেওয়ালের গা থেকে ঝুলছে। এতক্ষণ ভাবছিলাম যে বাড়ির প্রবেশাধিকার পাবো কিনা, কিন্তু এখন দেখছি এর ভিতরে ঢোকা কোনো ব্যাপারই নয়। তবে এটাও ঠিক যে এ বাড়ির ভিতরে ঢোকা আর বাইরের জঙ্গল মাথায় করে রাত কাটানোর মধ্যে বিশেষ কোনো পার্থক্যই নেই। হারাধন বাবুর উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কি মশাই, ভেতরে ঢুকে দেখবেন নাকি? হ্যাঁ, দেখতে তো হবেই। বাড়িখানার অবস্থা যেমনই হোক অন্তত 4টে দেওয়াল তো পাওয়া যাবে। মেয়েটিকে তার ভাইয়ের জিম্মায় রেখে আমি আর সে বৃদ্ধ সন্তর্পণে বাড়ির ভেতরে ঢুকতে উদ্যত হলাম। বৃদ্ধ জোয়ারদার মশাই দুটো লাঠি কুড়িয়ে এনে একটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, মাটিতে লাঠি ঠুকতে ঠুকতে চলুন মশাই। আর কিছু না হোক সাপ খুব থাকলে সেই শব্দে সরে পড়বে। হাতে কোনো আলো ছাড়া এই ভাঙাচোরা পরিত্যক্ত বাড়িতে ঢোকা কতটা নিরাপদ হবে
এটা ভাবতে ভাবতেই ভেতরে এগিয়ে চলেছি। এদিকে ওদিকে ইটের পাঁজা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যে কিভাবে রাত কাটাবো সেই সব নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, এমন সময় বাইরে থেকে একটা মর্মভেদী চিৎকার ভেসে এলো। হারাধন বাবু উদ্বিগ্ন স্বরে বললেন, কি হলো বলুন তো? আমি কোনো জবাব না দিয়ে পড়িমড়ি করে ছুটে সেই ভগ্নপ্রায় বাড়ির বাইরে বেরিয়ে এলাম। দেখলাম সেই ছেলেটি মাটির মধ্যে বসে আর্তনাদ করছে। ধোকারে কিছুই বুঝতে পারলাম না। ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এমন করে চিৎকার করছো কেন? প্রশ্নটা করতে করতে খেয়াল করলাম ওর আশেপাশে সেই মেয়েটির আর দেখা নেই। ছেলেটির জবাবের অপেক্ষা না করে আবার বললাম, কি হলো, কিছু বলো, তোমার দিদি কই? এবার ছেলেটা যন্ত্রণা কত স্বরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে কি যেন বলতে গেল। ঠিক বুঝতে পারলাম। তার কাঁধে হাত রেখে বললাম, কান্না থামাও ভাই, শান্ত হয়ে পরিষ্কারভাবে বলো কি হয়েছে, কোথায় গেল তোমার দিদি, আর তুমি বা এমন চিৎকার করছিলে কেন? এবার খানিক দম নিয়ে ছেলেটি ফোঁপাতে ফোঁপাতে বলল, আপনি দিদিকে আমার কোলে শুয়ে দিয়ে ওই বাড়ির ভেতরে ঢুকে গেলেন। আমার দিদির জ্ঞান ফিরছে না। এদিকে প্রচন্ড জোরে পেচ্ছাপ পেয়েছিল আমার। দিদিকে এখানে শুয়ে রেখে আমি সাইডে গিয়েছিলাম। অমনি অমনি ঘাড়ের কাছে একটা শীতল নিঃশ্বাস টের পেলাম। আমি আমি চমকে পিছন ফিরে দেখি দিদি যেন কখন নিঃশব্দে আমার পিছনে এসে দাঁড়িয়েছে। ওকে ওকে কেমন যেন অদ্ভুত লাগছিল। সবে ওকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ বিকট গর্জন করে আমার গলা দুটো চেপে ধরলো সে। সকালের ঘটনাটা মনে পড়ে যায় আমার। অন্য কেউ হলে কি করতাম জানি না, কিন্তু ও তো আমার নিজের দিদি। তাই সাহস করে ওর হাত দুটো জোর করে ছাড়িয়ে নিলাম। এক মুহূর্তের জন্য দিদি যেন স্তব্ধ হয়ে গেছিল। তারপর হঠাৎ করে আমার হাতে প্রচন্ড একটা কামড় বসিয়ে দেয় সে। যন্ত্রণায় কাতরে উঠি আমি। হাতের দিকে তাকিয়ে দেখি সেখানে দাঁতের ছাপ বসে গেছে, আর সেই ক্ষত থেকে রক্ত বেরোচ্ছে। ও কেন এমন করলো তা জানার জন্য মুখ তুলে তাকাতেই দেখি উধাও হয়ে গেছে। আশেপাশে কোথাও তাকে দেখতে পাচ্ছি না। আর সে কি কথা, কোথায় গেল তোমার দিদি? এই অন্ধকার জঙ্গলের মধ্যে চতুর্দিকে বিপদ, তার মধ্যে সে কোথায় ঘুরে বেড়াবে? তোমার হাতে কি খুব ব্যথা করছে? তোমার দিদিকে তো খুঁজতে হবে। তুমি কি পারবে আমাদের সাথে যেতে? আমাদের মানে? আমি কোথাও যাচ্ছি না মশাই। আমি বলি কি, আপনারাও যাবেন না। চলুন তিনজনে মিলে ওই ভাঙাচোরা বাড়ির ভেতরেই রাতটুকু কাটিয়ে দেই। কাল সকালে যা হয় দেখা যাবে। আমি ওরই অবাস্তব প্রস্তাবে বিরক্ত হয়ে বললাম, এই কেমন কথা বলছেন মশাই? একটা মেয়ে অসুস্থ, তাকে ফেলে রেখে এইভাবে আমরা লুকিয়ে বসে থাকবো? আপনি এমন একটা প্রস্তাব দিলেন কি করে? আপনি কি মানুষ? হ্যাঁ মানুষ। আমি একজন রক্ত মাংসের মানুষ, আর তাই আমার শরীরে প্রাণের সাথে ভয়ও আছে। ভয় খুব দরকারের জিনিস মশাই। খামোখা ভয়কে জয় করবার চেষ্টা কখনো কখনো বিপদ ডেকে নিয়ে আসে। তাছাড়া জানেন তো, আপনি বাঁচলে বাপের নাম। যাকে আমাদের এত কথা বুঝিয়ে আপনার লাভ নেই। আমি চললাম ওই ঘরের ভেতর। আর আপনাকে একটা কথা বলে দেই, আপনারা যার খোঁজ করতে চাইছেন, আমার বিশ্বাস সে কোনো মানুষ নয়। বিরক্ত হয়ে ওরই বক্তব্যে আমি আশ্চর্য হয়েছিলাম। তাই প্রশ্ন করলাম, মানুষ নয় মানে? মানে সে একটা অশরীরী প্রেতাত্মা, জিন। এই বলে কেমন যেন শিউরে উঠে ভদ্রলোক এক ছুটে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। আমি আর ওর বিষয়ে মাথা ঘামালাম না। ছেলেটিকে বললাম, ভাই চলো দেখি তোমার দিদিকে কোথাও খুঁজে পাই কিনা, অনেকক্ষণ তো হয়ে গেল। অন্ধকার রাত, মাঝে মাঝে বিদ্যুৎ চমকের আলোয় সেই ঘন অরণ্য আলোকিত হয়ে উঠছে। হাঁটতে হাঁটতে ছেলেটিকে জিজ্ঞেস করলাম, তোমার দিদির নাম কি? আগে দিদির নাম ইয়াসমিন। কাঁদো কাঁদো স্বরে জবাব দিল ছেলেটি।
এবার তার নাম ধরে ডাকতে শুরু করলাম, ইয়াসমিন, ইয়াসমিন, কোথায় আপনি? শুনতে পাচ্ছেন? ভয় নেই, আমরা কাছেই আছি। ছেলেটিও দিদি দিদি করে ডেকে চলেছে, দিদি, দিদি। আমাদের ডাক জঙ্গলের আর্দ্র বাতাসে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে বারংবার, কিন্তু কোনো প্রত্যুত্তর পাচ্ছি না। আমার মন কু ডাকতে শুরু করেছে। আমরা দুজন ওই বাড়িটা থেকে প্রায় 200 মিটার দূরে চলে এসেছি। এমন সময় পেছন থেকে বৃদ্ধ জোয়ারদার মশাইয়ের আর্তনাদ শুনতে পেলাম, সোমনাথ বাবু, বাঁচান! সেই আর্তনাদ যে কোনো মানুষের হৃদস্পন্দন বন্ধ করে দিতে পারে। কাল বিলম্ব না করে দুজনেই সেদিকে ছুটতে আরম্ভ করলাম। যত সেই ভগ্নপ্রায় বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই হারাধন বাবুর আর্তনাদ তীব্রতর হচ্ছিল। অবশেষে বাড়ির সেই ভগ্নপ্রায় দেওয়ালের সামনে গিয়ে উপস্থিত হলাম আমরা। বাইরে তো অন্ধকার, কিন্তু সেই ভাঙাচোরা ঘরের ভেতর যেন সাক্ষাৎ অমাবস্যা নেমে এসেছে। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। ওই মিশকালো অন্ধকারে কিছু ঠাউর করা যায় না। তারপর হারাধন বাবুর চিৎকার ঘরের যে দিক থেকে ভেসে আসছিল সেই দিকে দেখার চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যেই চোখ সয়ে এল, আর সেই অন্ধকারে যে দৃশ্য আমি দেখলাম তা কোনোদিন ভুলতে পারবো বলে মনে হয় না। আমরা দেখলাম ঘরের ভেতর ইতস্তত ছড়িয়ে থাকা ইটের পাজার মধ্যে চিত হয়ে পড়ে আছেন বৃদ্ধ হারাধন জোয়ারদার, আর তার সামনে উবু হয়ে একটা ব্যাঙের মতো বসে আছে একটা নারীর অবয়ব। সেই অবয়ব যে কার তা বুঝতে অসুবিধা হলো না। সকাল থেকে যে মেয়েটি আমার সহযাত্রী, তার এমন বিকৃত আচরণ দেখে আমি স্থানবৎ দাঁড়িয়ে পড়েছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। নারীর অবয়বটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বৃদ্ধের দিকে। ভয়ে, উত্তেজনায়, ঘটনার আকস্মিকতায় ওই বৃদ্ধ সম্ভবত নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলেছেন। তিনি একইভাবে শুয়ে শুয়ে খালি একটাই কথা বলে চলেছিলেন, বাঁচান আমায়, বাঁচান! হঠাৎ মেয়েটি এক অদ্ভুত অমানবিক গলায় সাপের মতো হিসিস করে বলে উঠল, চুপ, একদম চুপ, কেউ বাঁচাবে না তোকে। খুব জেনে গেছিস না জিনদের ব্যাপারে? তোর মতো সব চাঁদাগুলোকে আমার একদম সহ্য হয় না। দিন দুনিয়ার সব খবর তোদের কাছে আছে, তাই না? ওরে জিনে পেজ সব জানে। তাই তুই যখন জানো, তাহলে জিন যে কি করতে পারে সেটাও তো তোমার জানা উচিত। বলেই খিলখিল করে হেসে উঠল মেয়েটি। ওই হাসি শুনে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় হলো। মাফ মাফ করে দাও আমারে, আমি আর কখনো কখনো এমন করব না। মাফ করে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? আমায় কি ছেড়ে দিয়েছিল? মালিককে তার নিজের লোভ লালসা মেটাতে দিইনি বলে চুরির অপবাদ দিয়ে আমাকে আমাকে কি মার মেরেছিল। আজ মনে পড়লে আমি যন্ত্রণায় ছটফট করে উঠি। সেদিন সেদিন আমিও মাফ চেয়েছিলাম, বারবার পায়ে ধরেছিলাম, বলেছিলাম আমি চুরি করিনি, আমার ছেড়ে দাও। কিন্তু কিন্তু কেউ আমার কথা শোনেনি। সেদিন সবার নামে দুপায়ে দলে দিয়েছিল। আমি আমি গরিব বলে, আমার হয়ে কথা বলার কেউ ছিল না বলে সেদিন আমায় কম কষ্ট সহ্য করতে হয়েছে। আজ আজ সব সুদে আসলে মেটাবো, সব সুদে আসলে উসুল করবো। কিন্তু কিন্তু আমি তো তোমার
ক্ষতি করিনি, আমি তো তোমাকে চিনি না। তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু ভালো তো কিছু করিসনি তুই। হ্যাঁ, আমাকে চিনিস না ঠিকই, কিন্তু কিন্তু কাউকে না কাউকে তো চিনিস। অবহেলিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষের জন্য কোনোদিনও কিছু করেছিস তুই শয়তান? এছাড়াও তোর দোষ আছে। তোর দোষ এই যে তুই মানুষ। প্রতিটা মানুষই বেঈমান। যে মেয়েটার শরীরে আমি বাসা বেঁধেছি, তার দিকেও লোলুপ দৃষ্টি পড়েছিল এক শয়তানের। সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? রক্ষক রূপী সেই পক্ষক ছিল মেয়েটির ছোটবেলার এক দুঃসম্পর্কের আত্মীয়। সমাজে তার বেশ প্রভাব প্রতিপত্তি ছিল। সে প্রায় ওর বাড়িতে যেত। মেয়েটি কত কেঁদেছে তার বাবা মায়ের কাছে, কিন্তু তার চোখের জল মোছাবার জন্য তার নিজের বাবা মাই কখনো এগিয়ে আসেনি। লোক লজ্জার ভয়ে চুপ করে থাকার পরামর্শ দিয়েছিল তার। সেই আত্মীয় সামাজিক প্রভাব এতটাই বেশি ছিল যে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে নাকি সমাজই মেয়েটিকে খারাপ মেয়ে বলে ডাকবে। কাঁদতে কাঁদতে মেয়েটির অন্তরের পবিত্রতা সুচিতা নষ্ট হয়ে গিয়েছিল। সেই আত্মীয়রূপী রাক্ষস তার যা ক্ষতি করেছে, তার থেকে বেশি ক্ষতি করেছে ওর মা বাবা। সমাজের ভয়, লোক লজ্জার ভয় নিজের মেয়ের যন্ত্রণায় মলম লাগায়নি পর্যন্ত। তাকে ঠেলে দিয়েছিল লজ্জা, ঘৃণা, ভয়ের এক অসীম অনন্ত অন্ধকূপের মধ্যে। যেদিন সেই নোংরা লোকটা মেয়েটার সম্মানহানি করেছিল, সেদিন কিন্তু ওর অন্তরাত্মা নষ্ট হয়ে যায়নি। তবে যেদিন নিজের আপনজনদের কাছ থেকে প্রতারিত হয়ে মেয়েটি দিন রাত চোখের জল ফেলেছিল, সেদিন ওর মনের উপর নেমে এসেছিল অন্ধকারের কালো ছায়া। আর সেই অন্ধকার যে আমার এবার তোমার মরার পালা। এই বলে এক লাফে বৃদ্ধ হারাধন জোয়ারদারের বুকের উপর উঠে আসে সেই নারী অবয়ব। তারপর বৃদ্ধের মাথাটা দু হাতে চেপে ধরে ডান দিকে ঘুরিয়ে দেয়। সে হাড়গোড় ভেঙে যাওয়ার একটা মটমট শব্দ হয়। মেয়েটার চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেছে। সে চোখে যেন মনি ছাড়া আর কিছুই নেই। চুপচাপ দাঁড়িয়ে থাকাটা বোকামোর কাজ হবে, তাই ছেলেটিকে সজোরে ধাক্কা দিয়ে বললাম, পালাও। এই বৃষ্টির মধ্যে ওই জনহীন সুন্দরী গাছের জঙ্গলের ভেতর দিয়ে পড়ি করে যেদিকে দুচোখ যায় দৌড় লাগালাম। কোথায় ছুটেছি, কোন দিকে যাচ্ছি, আদেও এই অলৌকিক শক্তির হাত থেকে পালানো সম্ভব হবে কিনা কিছুই জানি না। শুধু এইটুকু জানি যে এখানে দাঁড়িয়ে থাকা মানে সাক্ষাৎ মৃত্যু। আত্মরক্ষার শেষ একটা চেষ্টা করতেই হবে। উঁচু নিচু জঙ্গলি ডালে লেগে কাঁধ বুক ছিঁড়ে যাচ্ছে, তবুও আমরা ছুটে চলেছি। দৌড়াতে দৌড়াতে একসময় সেই জঙ্গল অতিক্রম করে প্রায় নদীর চরে পৌঁছে গেছি। এমন সময় পেছন থেকে ছেলেটির আর্তনাদ শুনতে পেলাম। দৌড়াতে দৌড়াতে একবার পেছন ফিরে তাকালাম। আমি দেখলাম সেই কিশোর মাটির মধ্যে আছাড় খেয়ে পড়েছে। বোধহয় ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। দৌড়াতে গিয়ে বেকায়দায় যে পা মুচকে গেছে তা বুঝতে পারলাম। একবার ভাবলাম গিয়ে টেনে তুলি। বৃদ্ধ হারাধন জোয়ারদারের বলা সেই সাবধান বাণীটা মনে পড়ে গেল। এই অশরীরীর হাত থেকে একে বাঁচানোর ক্ষমতা আমার নেই। এমন সময় দেখলাম সেই নারী ব্যাঙের মতো লাফাতে লাফাতে এসে গেছে সেই ছেলেটির কাছে। আর দেরি করার সমীচীন বোধ করলাম না। সামনের দিকে ছুটতে শুরু করলাম প্রাণপণে। পেছন থেকে ভেসে আসছিল সেই মেয়েটির অলৌকিক অট্টহাসি। ছুটতে ছুটতে হঠাৎ নদীর ধার দেখতে পেলাম আমি। একটা আলো ভটভট শব্দ করতে করতে এগিয়ে আসছে নদী বেয়ে। তারও স্বরে চিৎকার করলাম, বাঁচাও,
কে আছো, বাঁচাও, বাঁচাও আমাদের। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর সেই ভটভটি থেকে প্রত্যুত্তর ভেসে এলো, ভয় নেই, আমরা এসে গেছি। জলযানটা এসে ঠেকল নদীর চরে। তার থেকে যিনি নেমে এলেন তাকে দেখে আমার দু চোখ বেয়ে জল বেরিয়ে এলো। সে জল আনন্দের নাকি ভয়ের নাকি দুঃখের তা আমি জানি না, শুধু এটুকু জানি যে বৃদ্ধ মৌলভী সাহেব আমার ত্রাণকর্তা হয়ে ভেসে এসেছেন এই দ্বীপে। ছুটে গিয়ে জঙ্গলের দিকে আঙুল দেখিয়ে বললাম, ও ও ও আসে আসে। মৌলভী সাহেব আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভয় নেই, আমি আছি, আল্লাহ আছেন। তাকিয়ে দেখলাম ছুটতে ছুটতে জঙ্গলের ভেতর থেকে অর্ধন্মাদের মতন বেরিয়ে আসছে সেই নারী। বৃদ্ধ মৌলভী সাহেব বজ্রগম্ভীর স্বরে বলে উঠলেন, তুই ওর কোনো অনিষ্ট করতে পারবি না, ও এখন আল্লাহের শরণাপন্ন। যা যা, ফিরে যা এখান থেকে, ফিরে যা বলছি। তাকিয়ে দেখলাম ওর আদেশে মেয়েটি কেমন যেন নেতিয়ে পড়েছে। বৃদ্ধ মৌলভী তাদের ধর্মীয় রীতি অনুযায়ী কি সব যেন মন্ত্র পাঠ শুরু করলেন। চোখের সামনে মেয়েটার শরীর এড়িয়ে পড়ল জল কাদার মধ্যে। বুঝতে পারলাম বিপদ কেটে গেছে। উত্তেজনায় আমার স্নায়ুগুলো তখন কাহিল হয়ে পড়েছিল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। জ্ঞান যখন ফিরল দেখলাম নৌকার ছইয়ের ভেতর শুয়ে আছি। ভোরের আলোয় রাঙা হয়ে উঠেছে আকাশটা, মেঘ কেটে গেছে। কাল আমি জ্ঞান হারাবার পর থেকে ঠিক কি কি হয়েছে তা আমি জানি না। বৃদ্ধ মৌলভী সাহেব অনন্তের পানে চেয়ে বসেছিলেন। আমার জ্ঞান ফিরতে দেখে তিনি আমায় উঠে বসতে সাহায্য করলেন। কাল রাতে সকাল হচ্ছে, অন্ধকারের কথা এখন থাক, সে কথা পরে হবে। এসো এসো, আমরা যে যার ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সৎ পথে থাকার, সৎ চিন্তা করার এবং সৎভাবে বাঁচার রাস্তা দেখান। মনে রেখো সোমনাথ, সমস্ত সু এবং কু মানুষের ভিতরেই আছে। আমরাই ঠিক করি যে আমাদের মধ্যে কোন দিকটা বিকশিত হবে। আর মানুষকে ভালোবাসতে জানলে অন্ধকার কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। ওর কথা শুনে মনের মেঘ কেটে গেল ঠিকই, কিন্তু অনেকগুলো প্রশ্ন এখনো জমা হয়ে রইল। কাল রাতে ঠিক কি হয়েছিল? আমার সামনে কাল যা ঘুরতে দেখেছিলাম তাকে সত্যি নাকি আমার মনের ভুল? কোন অন্ধকার বাসা বেঁধেছিল মেয়েটির মনে? এই সমস্ত প্রশ্নের উত্তর কেবলমাত্র একজনই দিতে পারে, আমার সামনে বসে থাকা, সাদা চুল, সাদা দাড়ি ও সাদা পোশাক পরা এই বৃদ্ধ মৌলভী। এতক্ষণ শুনছিলেন অনির্বাণ ভট্টাচার্যের কলমে মহিষপুরের জঙ্গলে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা যারা আমাদের চ্যানেলে আজ নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।